টার্কির হিজ এক্সেলেন্সিস টার্কির অ্যাম্বাসেডারও এসেছিলেন রমেশ সেন, এবং ওনার সঙ্গে আরও দুজন সফরসঙ্গী ছিলেন ডিপ্লোম্যাট, আমাদের জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ আমরাও নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আমিরের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত আমির জামাত তুর্কির ডেপুটি ফরেন মিনিস্টার এবং অ্যাম্বাসেডার সহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় সন্তোষ প্রকাশ করেছেন। এবং সম্মানিত আমির জামাতের স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজখবর পারস্পরিকভাবে ওনারা উভয়কেই জানাজানি করেছেন। এবং টার্কির পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে প্যালেস্টাইনি মুসলমানের জন্য যে উদ্যোগ এবং সহযোগিতার কথা ওনারা স্মরণ করেছেন। সম্মানিত আমির জামাত এই মহান উদ্যোগের জন্য টার্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছেন। এবং সম্মানিত আমির জামাত তার স্বাস্থ্যগত অবস্থা ওনার জানার আগ্রহের কারণে তার স্বাস্থ্যগত বর্তমান অবস্থা, চিকিৎসার সংক্ষিপ্ত বর্ণনা তিনি দিয়েছেন। সম্মানিত আমির জামাত ডেপুটি ফরেন মিনিস্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ওনার মাধ্যমে প্রেসিডেন্ট এরদোগানকে, যে তুরস্ক বাংলাদেশের রোহিঙ্গা মজলুম মুসলমানদের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিকভাবে ওআইসির নেতৃত্বের মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনি মুসলমান এবং মুসলিম সংহতির জন্য তার যে ভূমিকা তারও তিনি প্রশংসা করেছেন। ডেপুটি প্রাইম মিনিস্টার তার কি জানতে চেয়েছেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ফরেন মিনিস্টার জানতে চেয়েছেন আমাদের দেশের যে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উনি এনেছেন এবং তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের আন্দোলনের কথা স্মরণ করেছেন। এবং আমির জামাতও আমাদের প্রায় 1200 ছাত্রের জনতার যে জীবনদান, প্রায় 25-30 হাজার ছাত্র জনতা আহত হওয়ার সেই সমস্ত ঘটনা তিনি উল্লেখ করেছেন। জামাত ইসলামী আহত নিহতদের পাশে যে সেবার আদর্শ, সহানুভূতির আদর্শ নিয়ে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন, সেই সব প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছেন। এবং টার্কির যে ডেপুটি ফরেন মিনিস্টার আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ, সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। আমির জামাতও আশাবাদ ব্যক্ত করেছেন যে সংস্কার ইস্যুতে মতৈক্যের যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টারও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নির্বাচনে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা এবং সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং যে ব্যবসা বাণিজ্য, উভয় দেশের নানান বিষয়ে পারস্পরিক সহযোগিতা, একসাথে উভয় দেশের এগিয়ে চলা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে পরস্পরের সহযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে এগিয়ে চলার ব্যাপারে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং বাংলাদেশের মেডিকেল খাতে, শিক্ষা খাতে দুই দেশ যে অনেক সহযোগিতার সুযোগ আছে, স্কোপ আছে, সেটাও আমির জামাত ওনাকে দৃষ্টিতে এনেছেন এবং উনিও এ ব্যাপারে পজিটিভলি বিষয়টা নিয়েছেন। নির্মাণ খাত, কৃষি খাত, স্বাস্থ্য খাত, দক্ষ জনশক্তি তৈরির ব্যাপারে উভয় দেশের মধ্যে একটা অনুকূল পরিবেশ আছে, সে ব্যাপারে উভয় দেশের মধ্যে কোঅপারেশন চলতে পারে। এবং পরিশেষে জামাত ইসলামীর সংগঠনের উপর দিয়ে যে একটা কঠিন সময় পার হয়েছে, সেই স্মৃতিও তিনি স্মরণ করেছেন। এবং তুরস্কের যে ডেপুটি ফরেন মিনিস্টার, তিনি জামাত ইসলামীর আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পেয়েছেন, ইলেকশনে যাওয়ার জন্য যোগ্য হয়েছে, দেশ গড়ার জন্য। জামাত জানিয়েছেন যে আপনি আমাদের দেশে আসা এবং আমার সাথে সাক্ষাৎ করায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি এবং
ওই ডেলিগেশনকেও আমির জামাত মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। খুব একটা প্রশ্ন হচ্ছে, তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে নানা আলাপ আলোচনা সরকারের পক্ষ থেকে হচ্ছে, ওই দেশের সরকারের পক্ষ থেকে হচ্ছে, সরকারের পক্ষ থেকে আলোচনা হলেও আমাদের সঙ্গে এটা সরকার টু সরকার G2G আলোচনা হতে পারে। জামাত ইসলামের তো আমির, ফলে দলের সঙ্গে এই সামরিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। সরকারের সাথে বৈঠকে তারা দেশের সঙ্গে দেশের পারস্পরিক আলোচনা করবেন। এই প্রসঙ্গ আমাদের আমির জামাতের সঙ্গে আলোচনায় স্থান পায়নি। ওই সাক্ষাৎটা শুনিনি, পত্রিকার নিউজে দেখেছি, অনলাইনে। কি তার প্রশ্নটা কি? তার প্রেক্ষিতে আপনার প্রশ্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, না, তার মধ্যে স্পেসিফিক অনেক কথাই বলেছেন, মানে সুনির্দিষ্ট প্রশ্নটা বললে আমি উত্তর দিতে পারবো। অনেক কথা উনি বলেছেন। না, আমরা দলগত মূল্যায়ন তো আমাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে হবে, ইন্ডিভিজুয়ালি কমেন্টস করা যাবে না। তবে আমি অনলাইনে নিউজটা দেখেছি, সেখানে অনেকগুলো কথাই আছে। এ ব্যাপারে বলতে গেলে আমাদেরকে ইন্টারনেটে আলোচনা করেই কমেন্টস পাস করতে হবে। ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আপনারা নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে যারা প্রতিযোগিতা রয়েছেন তারা নির্বাচনের বিষয়ে বেশ আপনাদের কাছে জানতে চাচ্ছে। একই সাথে তারা জানতে চাচ্ছে আপনারা ক্ষমতায় গেলে নারীর শিক্ষা, একই সাথে গার্মেন্টসের নারীদের চাকরির বিষয়ে তারা জানতে চাচ্ছে। তারা কিসের আঙ্গিকে তারা আপনাদের কাছে এই বিষয়গুলোকে জানতে চাচ্ছে, বিষয়গুলো জানতে চাচ্ছে? না, ধন্যবাদ। এটাও আলোচনায় এসছে এবং আমির জামাত নিজেই বলেছেন যে যদি মহান আল্লাহ তাআলার রহমতে এবং জনগণের ভালোবাসা আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসে, তো উনি পূর্বের মতোই স্বভাবসুরভাবে বলেছেন যে আমরা তো শাসক হব না, আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা সার্ভ করব। এবং আমাদের প্রধান কাজ হবে একটা নৈতিক মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামাত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। এসব ওনাদের সঙ্গে। ধন্যবাদ। নির্বাচন প্রসঙ্গে বলছেন, গতকালকে ঐক্যমত কমিশনের বৈঠকে সেখানে সব রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একটা ঐক্যমত পেয়েছে। তো নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনের আগে যদি গণভোট হয়ে থাকে, যে মানুষের একটা চাহিদা যে জাতীয় নির্বাচনের, সেক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে কিনা মানুষের মধ্যে? না, ওখানে আলোচনা কিছুটা পজিটিভ দিকে এগিয়েছে। গণভোটে সম্মত হয়েছে নীতিগতভাবে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে একই দিনে নয়, গণভোটটা একটু আগে হওয়া দরকার, তাহলে জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তিক প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে। তো এটা 8 তারিখে আবার বৈঠক আছে। পজিটিভলি হয়তো সকল দল এবং স্টেক হোল্ডার আলোচনায় একটা জায়গায় পৌঁছাবার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং আরও কিছু বিষয় রয়ে গেছে, আইনি ভিত্তির প্রশ্ন রয়ে গেছে। তারপরে জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো একটু নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো অন্য অন্য দলগুলো যাদের যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোকে একটা জায়গায় সম্মতভাবে করা যায় কিনা, সেসব আশা করি আমরা একটা আশাবাদ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে 8 তারিখের আলোচনায় হয়তো এগুলোর একটা নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জনগণের তো যে কোনো ধরনের ভাবনার অধিকার আছে, এটা আমরা এটাকে ভালোভাবেই দেখি। তবে কূটনীতিকদের আগ্রহ যে বেড়েছে জামাত ইসলামী সম্পর্কে, জামাত ইসলামী জনগণের সাথে জামাত ইসলামীর যে সম্পর্ক, দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল, জনগণের মধ্যে যে সমস্ত উৎসাহ উদ্দীপনা, সব মিলিয়ে রাজনীতি 16 বছরে তো জনগণের কাছে আমরা যেতে পারিনি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এখন তো আমরা একটা বাধাহীন রাজনৈতিক সাংবিধানিক অধিকার আমরা অ্যাভেল করতে পারছি, যে কারণে জনগণও আমাদের মেসেজ পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে। ফলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে, তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা এই আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, এটা দর্শনীয় নয়। শেষ যে প্রসঙ্গটি বললো যে আসলে
বিদেশিদের ধরে ক্ষমতায় যাওয়ার কোনো নো প্রচেষ্টা নো প্রশ্নই আসে না। জামাত ইসলামী মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি, এর মধ্য দিয়ে আমরা যাব। ভাই এই বৈঠকগুলো তারা বুঝলে তো অসুবিধা নেই। ভাই ছোট করে ভাইয়ের সাথে যুক্ত করি, এই বৈঠকগুলো কি জামাতের চাওয়া অনুযায়ী হচ্ছে না যারা কর্মীদের হচ্ছে তাদের চাওয়া অনুযায়ী বৈঠক? না না, উভয়ের আগ্রহ, ওনারাও আকাঙ্ক্ষা করছেন, আমরা ওয়েলকাম করছি। এটা দুদিকেরই আগ্রহের ভিত্তিতে এই সমস্ত মত বিনিময়গুলো হচ্ছে। এগুলো কখনো একতরফা হয় না, উভয়ের লাগে। মানে সবসময় বিরোধী হচ্ছে জামাতের আমাদের বাসায়, এই জন্য বেশ করে তা এটা ডিউ টু হিজ ইলনেস, মানে তার অসুস্থতার কারণে তিনি তো অফিসে তার মুভমেন্টটা ডাক্তার খুব কন্ট্রোল করে নিয়ন্ত্রিত উপায়ে তার যাতায়াতটা একটু এখনো মেনটেন করা হচ্ছে, সেই কারণে তিনি অফিসে হচ্ছে, মাঝখানে অফিসে হলো। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত নয় তারা সরকারের একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ইলেকশন কমিশন বলেছে যে কামিং ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না সরকারের সিদ্ধান্তের কারণে, এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীকটাও বাদ দেওয়া হয়েছে, এটা অফিসিয়ালি ইলেকশন কমিশন ঘোষণা করেছে। ফলে দলগত ইলেকশনে তো কোনো সুযোগ অন্তত এই ইলেকশনে জনগণও চায় না। তারপরে এখন কে কাকে ভোট দেবে, আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবে, দ্যাট ইজ আপ টু দেম, এটা তো আমরা বলতে পারবো না, এই আর কি। থ্যাংক ইউ।